সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পর তোমাদের সাথে ক্লাসে আসলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আচ্ছা, আমরা অনেকদিন গ্যাপ দিয়ে দিয়েছি, এজন্য আমরা একটু ঘন ঘন ক্লাসগুলি করে নিব। কেমন? প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে, তাই না? আমরা এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী আজকে থেকে ক্লাস শুরু করলাম। আমরা আজকে পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা। তোমরা তোমাদের বই, খাতা এবং কলম নিয়ে ক্লাসের সামনে চলে এসো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি তোমাদেরকে একটি ছবি দেখাই। তোমরা তোমাদের বইয়ে 42 পৃষ্ঠা খুলো। তোমরা তোমাদের বইয়ে 42 পৃষ্ঠা খুলো। এই যে এরকম একটা ছবি আছে, সবাই একটু দেখো। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? তোমরা তোমাদের নিজেদের বই দেখো। এটা আসলে ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না। তোমরা তোমাদের নিজেদের বইয়ের 42 পৃষ্ঠা খুলো এবং দেখো আমরা কাকে দেখতে পাচ্ছি। আমরা এখানে একটা লোককে দেখতে পাচ্ছি। তিনি হচ্ছেন আমাদের স্বাধীনতা সংগ্রামের একজন মুক্তিযোদ্ধা। আমরা এই মুক্তিযোদ্ধা সম্পর্কে আজকে জানবো। আজকের পাঠে আমরা এই মহান বীর সন্তানের বীরত্বের কথা জানব। তিনি হচ্ছেন আমাদের মহান মুক্তিযোদ্ধা কে? মোস্তফা কামাল। আমরা আজকে মোস্তফা কামাল সম্পর্কে আমাদের আজকের গল্পে পড়ব। আমাদের আজকের গল্পের শিরোনাম হচ্ছে একাই একটি দুর্গ। তাহলে আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে একাই একটি দুর্গ। তাহলে চলো আমরা আজকে পাঠের শিরোনামটি একটু লিখে নিই। একাই একটি দুর্গ। তাহলে আমাদের আজকের পাঠের শিরোনাম হচ্ছে একাই একটি দুর্গ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 22 পৃষ্ঠা খুলো। ছবিটা ভালো করে দেখেছো নিশ্চয়। আমি প্রথমে পাঠের অংশটুকু তোমাদেরকে পড়ে শোনাবো। কেমন? তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং আঙ্গুল ধরে আমাকে অনুসরণ করবে। তাহলে আমি শুরু করি। তোমরা 42 পৃষ্ঠা খুলো এবং আঙ্গুল ধরে অনুসরণ করো। একাই একটি দুর্গ। 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মোস্তফা কামাল তখন 24 বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। এপ্রিল 1971। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য। অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। তোমরা নিশ্চয়ই আমাকে অনুসরণ করেছ। চলো আমরা এই পাঠের অংশটুকু আরো একবার পড়ব, কারণ বারবার পড়লে আমাদের পড়ার দক্ষতা বাড়ে এবং আমরা সাবলীলভাবে বাংলা পড়তে পারবো, তাই না? তাহলে চলো আমরা আরো একবার পড়ি। আমি আবারও শুরু করছি, তোমরা আঙ্গুল ধরে একটু অনুসরণ করো। একাই একটি দুর্গ। 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামে ডাক দেন। মোস্তফা কামাল তখন 24 বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। এপ্রিল 1971। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য। অধিনায়ক সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। আমরা আজকে আমাদের একাই একটি দুর্গ গল্পের এই অংশটুকু আমরা পড়ব।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পাঠের অংশটুকু পড়লাম তাতে আমরা কি জানলাম যে ৭ই মার্চে ভাষণ দেন কে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি কি করেন? স্বাধীনতার সংগ্রামের ডাক দেন। আর তখন এই মোস্তফা কামাল, তার বয়স ছিল কত বছর? ২৪ বছর। তিনি তখন ছিলেন ২৪ বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। তিনি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আগ্রহ অনুভব করেন। তখন ১৯৭১ সালে, এটা কি ছিল? এপ্রিল মাস। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার দিকে। যুদ্ধ যখন শুরু হলো তখন পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলেন কোথায়? দরুইন গ্রামে। দলে মাত্র সদস্য সংখ্যা ছিল মাত্র ১০ জন। আর সেই দলের অধিনায়ক ছিলেন হচ্ছে এই সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। আমরা আমাদের আজকের পাঠের অংশটুকু থেকে এই কথাগুলো জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পাঠের অংশটুকু পড়লাম তোমরাও নিশ্চয়ই পড়েছ। আমরা এখানে কিছু নতুন শব্দ পেয়েছি। চলো আজকে আমরা কি কি নতুন শব্দ পেয়েছি একটু দেখি। এখানে আমরা নতুন শব্দ পেয়েছি হচ্ছে সংগ্রাম। সংগ্রাম শব্দটি আমরা নতুন পেয়েছি। তারপরে পেয়েছি ঠেকানো। তারপর পেয়েছি অধিনায়ক। আমি একটু বোর্ডে লিখি। আমরা এই শব্দগুলোর কিন্তু আজকে অর্থ জানবো। তাহলে প্রথমে আছে কি? সংগ্রাম। প্রথমে আছে সংগ্রাম। সংগ্রাম শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। সংগ্রাম শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। তারপর আমরা আরেকটা শব্দ পেলাম, ঠেকানো। ঠেকানো শব্দের অর্থ হচ্ছে বাধা দেয়া। বাধা দেয়া। তারপর আমরা আরেকটা শব্দ পেলাম কি? অধিনায়ক। অধিনায়ক আমি লিখি। অধিনায়ক শব্দের অর্থ হচ্ছে দলনেতা বা দলপতি। দলনেতা বা দলপতি। তাহলে আমরা সংগ্রাম শব্দের অর্থ পেলাম যুদ্ধ, ঠেকানো শব্দের অর্থ পেলাম বাধা দেয়া, তারপর হচ্ছে অধিনায়ক শব্দের অর্থ পেলাম দলনেতা বা দলপতি। তোমরা একটু চট করে খাতায় লিখে নাও। আমি জানি তোমরা অনেক ভালো। তোমরা আমি লেখার সাথে সাথে নিশ্চয়ই খাতায় উঠিয়ে নিয়েছো, তাই না? আচ্ছা, তাহলে আমি একটু বোর্ডটা পরিষ্কার করে দিই। আমরা আজকে এখানে 3টা নতুন শব্দ জানলাম এবং নতুন শব্দের অর্থ জানলাম। তারপর আমাদের এই পাঠে কিন্তু কতগুলি যুক্ত বর্ণযুক্ত শব্দ রয়েছে। আমরা এই যুক্ত বর্ণযুক্ত শব্দগুলি লিখবো এবং সেগুলি ভেঙে লিখে শিখবো। তাহলে আমরা কি কি যুক্ত বর্ণযুক্ত শব্দ পেলাম এখানে একটু দেখি। আমরা এখানে যুক্ত বর্ণযুক্ত শব্দ পেলাম ব্রাহ্মণবাড়িয়া। এখানে একটা যুক্ত বর্ণ আছে। এখানে 2টা যুক্ত বর্ণ আছে, একটা না। আমরা চলো 2টাই ভেঙে দেখাবো।
ব্রাহ্মণবাড়িয়া। এখানে যুক্তবর্ণ আছে কি, বয়ের ফলে একটা যুক্তবর্ণ, এই যে এইখানে আরেকটা যুক্তবর্ণ আছে। এই যুক্তবর্ণটা আসলে দেখে বোঝা যাচ্ছে না যে এখানে কি কি বর্ণ আছে। এখানে কি কি বর্ণ আছে আমরা একটু ভেঙে লিখব। তাহলে এখানে আছে বয়রফলা। তো প্রথমে আমরা বয়রফলা লিখি। যে বয়রফলা, এটাকে ভেঙে লিখলে হয় ব আর হচ্ছে রফলা। রফলা। আর এখানে আছে যে যুক্তবর্ণটা আছে আমরা আলাদা করে লিখি। এই যুক্তবর্ণটা আছে হ এবং ম একসাথে। আমরা এখানে যে যুক্তবর্ণটা দেখতে পাচ্ছি এটা হ এবং ম একসাথে। আমরা লিখি হ আর হচ্ছে ম। ব্রাহ্মণবাড়িয়া লিখতে এখানে হ এবং ম একসাথে। তাহলে আমরা ভেঙে লিখতে পারলাম। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু দেখে অনেকেই বুঝতে পারে না আসলে এখানে কি কি যুক্ত বর্ণ আছে। এখানে দুইটা বর্ণ আছে, একটা হচ্ছে হ আর একটা হচ্ছে ম। তাহলে আজকে আমরা কিন্তু শিখে গেলাম, তাই না প্রিয় শিক্ষার্থীরা? এরপর আমাদের বইয়ে আরো যুক্তবর্ণ যুক্ত শব্দ আছে, সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা, আরেকটা যুক্তবর্ণ যুক্ত শব্দ। আমরা এটাকেও ভেঙে লিখবো। আমরা একটু বোর্ডটা পরিষ্কার করে নিই। মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা। এখানেও দুইটা যুক্তবর্ণ আছে। এখানে প্রথমে আছে ক তো একসাথে, আর নিচে আছে দ এবং ধ একসাথে। তাহলে আমরা প্রথমে ক এবং ত আলাদা করে লিখি। এখানে কয়টা একসাথে আছে, আমরা লিখি ক, আর এই যে তোটা আমরা আলাদা করে লিখি তো। তারপরে এখানে আছে দ এবং ধ, এটাকে আমরা আলাদা করে লিখি দ এবং ধ। তাহলে মুক্তিযুদ্ধ লিখতে দুইটা যুক্তবর্ণ লাগে, তাই না? আমরা দুইটা যুক্তবর্ণই ভেঙে দেখালাম। তোমরা একটু চট করে খাতায় তুলে নাও। তারপর প্রিয় শিক্ষার্থীরা, আরো যুক্তবর্ণ কিন্তু এখানে আছে, যুক্তবর্ণ যুক্ত শব্দ আছে, যেমন অবস্থান। আর একটা যুক্তবর্ণ যুক্ত শব্দ হচ্ছে অবস্থান। আমরা একটু লিখি অবস্থান। এখানে যুক্তবর্ণ হচ্ছে দন্তা স এবং থ একসাথে। আমরা দন্তা স এবং থ একসাথে এটাকে আলাদা করে লিখব। তাহলে কি হবে? দন্ত স হবে থ। তাহলে এই যুক্তবর্ণটাও আমরা ভেঙে লিখে ফেললাম। তোমরা একটু চট করে খাতায় লিখে নাও। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, যুক্তবর্ণ ভেঙে দেখানো তো হলো। এখন চলো আজকে যে আমরা পাঠটুকু পড়লাম, এই পাঠ থেকে আমরা ছোট ছোট কয়েকটা প্রশ্ন করি, দেখি তোমরা পারো কিনা। 7ই মার্চে কে ভাষণ দেন? তোমরা একটু বলো তো আজকের প্রশ্ন। আমি ছোট ছোট কয়েকটা প্রশ্ন করতেছি, তোমরা একটু উত্তরটা দেখো পারো কিনা।
আমি তোমাদেরকে সাহায্য করব, উত্তর বলতে সাহায্য করব। 7ই মার্চে প্রথম প্রশ্ন, 7ই মার্চে কে ভাষণ দেন? 7ই মার্চে কে ভাষণ দেন? তোমরা তোমাদের বইয়ের একাই একটি দুর্গ যে গল্পটি আছে তার প্রথম লাইনটি একটু দেখো। 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে আমরা কি উত্তর পেলাম? 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, তাই না? তোমরা নিশ্চয়ই উত্তর পেরেছো, তাই তো? হ্যাঁ, তাহলে আমি আমার 2 নাম্বার প্রশ্নটা করি। মোস্তফা কামাল তখন কত বছরের যুবক ছিলেন? মোস্তফা কামাল তখন কত বছরের যুবক ছিলেন? আমি যে প্রথম প্রশ্নটা করেছিলাম এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের বইয়ে দেখো। মোস্তফা কামাল তখন 24 বছরের যুবক। মোস্তফা কামাল তখন 24 বছরের যুবক। এটা হচ্ছে আমাদের এই গল্পের 4 নাম্বার লাইনটা। মোস্তফা কামাল তখন 24 বছরের যুবক। তাহলে নিশ্চয়ই উত্তর পেয়ে গেছো। আচ্ছা, তাহলে আমি 3 নাম্বার প্রশ্নটা করি। পাকিস্তানি হানাদার বাহিনীকে ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নেন? পাকিস্তানি হানাদার বাহিনীকে ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা কোথায় অবস্থান নেন? হ্যাঁ, উত্তরটা হচ্ছে তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলেন দরুইন গ্রামে। কোথায় অবস্থান নিয়েছিলেন? দরুইন গ্রামে। তোমরা তোমাদের পাঠের অংশটুকু থেকে একদম নিচের দিকে দেখো। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলেন দরুইন গ্রামে। তোমরা নিশ্চয়ই খুঁজে পেয়ে গেছো। এই যে এখানে আছে প্রশ্নের উত্তরটা। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের পাঠের প্রথম অংশটুকু পড়লাম। তোমরা নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে পড়েছ। তাহলে চলো আমরা আরো একবার দেখি যে আমরা আজকের পাঠে কি কি পড়লাম। আমরা প্রথমে পাঠের অংশটুকু পড়লাম। পাঠের এই অংশটুকুতে আমরা কি জানলাম? যে আমরা আজকে পড়লাম একাই একটি দুর্গ গল্পটির প্রথম অংশ। সেখানে জানলাম 7ই মার্চে ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামে ডাক দিয়েছিলেন। মোস্তফা কামাল ছিলেন কি তখন 24 বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে উঠল। তিনি কি করলেন? স্বাধীনতা সংগ্রামে আগ্রহী হয়ে উঠলেন অংশগ্রহণের জন্য। তারপর হচ্ছে 1971 সালে এপ্রিল মাস। তখন পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তখন তাদেরকে এই পাকিস্তানি হানাদার বাহিনীকে ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছিলেন দরুইন গ্রামে। দলে মাত্র লোক সংখ্যা ছিল কতজন? 10 জন। আর সেই 10 জনের অধিনায়ক ছিলেন হচ্ছে এই সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। আমরা আজকের পাঠের অংশটুকু থেকে এই কথাগুলো জানলাম। তারপর আমরা 3টা নতুন শব্দের অর্থ জানলাম। আমরা কি কি নতুন শব্দের অর্থ জানলাম একটু জেনে নেই। প্রথমে জানলাম সংগ্রাম শব্দের অর্থ জানলাম কি? যুদ্ধ। তারপর ঠেকানো শব্দের অর্থ জানলাম বাধা দেয়া। তারপর জানলাম অধিনায়ক শব্দের অর্থ জানলাম দলনেতা বা দলপতি। তারপর আমরা 3টা যুক্ত বর্ণযুক্ত শব্দ আলাদা করে এই ওইখান থেকে যুক্ত বর্ণগুলি আলাদা করে ভেঙে লিখলাম, তাই না? তারপর আমরা 3টা প্রশ্নের উত্তরও জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের বাড়ির কাজ হচ্ছে আমি যে 3টা প্রশ্নের উত্তর তোমাদেরকে আজকে পড়ে শোনালাম, পাঠ থেকে বের করে দিলাম। তোমরা এই 3টা প্রশ্নের উত্তর তোমরা বাড়িতে খাতায় লিখবে এবং বারবার পড়বে, কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।